আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। আওয়ামী লীগ নির্বাচনে আসবে কিনা সে সিদ্ধান্ত তাদেরকেই নিতে হবে। দলটি নির্বাচনে অংশগ্রহণ করা না করার সিদ্ধান্ত দেবে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো বলেও মনে করেন তিনি। সামদানি প্রত্যয় জানাচ্ছেন এরই বিস্তারিত। বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে দেশের আইন শৃঙ্খলা ভালো আছে বলে মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূস বলেন, এখন যা ঘটছে তা অন্য সময়ের চেয়ে ভিন্ন কিছু নয়। ভালো একটি আপেক্ষিক শব্দ। আমাদের এখানে এভাবে বছর বছর ধরে হয়ে আসছে। একটা ভেঙে পড়া দেশে শৃঙ্খলা ফেরানোর চেষ্টা করছি। আমি বিশ্বাস করি এটা পারবো। আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা হচ্ছে। বিবিসিকে জানিয়েছে যে তারা জীবনের ঝুঁকিতে আছে। এ নিয়ে প্রধান উপদেষ্টার প্রতিক্রিয়া জানতে চান এই সাংবাদিক। দেশে আইন আছে, থানা আছে। তারা যদি ঝুঁকিবোধ করে তারা থানায় গিয়ে অভিযোগ করে না কেন? অভিযোগ করলেই বোঝা যাবে আইন নিজের গতিতে চলবে। কবে নাগাদ নির্বাচন হতে পারে, তাতে আওয়ামী লীগ অংশ নেবে কিনা এমন প্রশ্নের উত্তরে ডক্টর ইউনূস বলেন, কে নির্বাচনে অংশ নেবে আর কে নেবে না সে বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। আমি আগেও বলেছি, সংস্কার শেষ করতে পারলে ডিসেম্বরে নির্বাচন দেব। নির্বাচনে আওয়ামী লীগ আসবে কিনা এ সিদ্ধান্ত তাদেরকেই নিতে হবে। তবে এক্ষেত্রে আমার কথা বলার কিছু নেই। এটি নির্বাচন কমিশনের এখতিয়ার। ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ ভারতের ভাগ্য ওতপ্রোতভাবে জড়িত। ভারতের সঙ্গে প্রথম দিন থেকে খুব ভালো সম্পর্ক আমাদের ভালো কিছুর চেষ্টা করতে হবে। তবে আমি দেখছি কিছুদিন পরপরই তাদের মিডিয়া আমাদের নিয়ে গুজব ছড়াচ্ছে। এগুলো কিছুটা অস্বস্তির। তবে আমার মনে হয় না এতে সম্পর্কের কোনো অবনতি হয়েছে। ডক্টর ইউনূস বলেন, শুরু থেকেই আত্মনির্ভরশীল ও দুর্নীতিহীন অর্থনীতি গড়তে কাজ করছে অন্তর্বর্তী সরকার। সামদানি প্রত্যয়, আরটিভি। এদিকে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রথম দ্বিপাক্ষিক সফরে চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী ২৬ মার্চ দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর পাঠানো বিশেষ ফ্লাইটে দেশটির উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। চীনের হাইনান প্রদেশে আগামী ২৫ থেকে ২৮ ডিসেম্বর বাও ফোরাম ফর এশিয়ান সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে অংশ নিতে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানায় চীন। এরপর বাংলাদেশ সবুজ সংকেত দিলে সফরটি চূড়ান্ত হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভ্যাটিকান সিটিতে অনুষ্ঠিতব্য মানব ভ্রাতৃত্ব বিষয়ে বিশ্ব সম্মেলনে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন পোপ ফ্রান্সিস। ভ্যাটিকানের পন্টা জিওন ফ্র্যাটেলি টুটির সাধারণ সম্পাদক ফাদার ফ্রান্সিসকো ওচেটা বৃহস্পতিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে আমন্ত্রণ পত্রটি দেন। ঐক্য, শান্তি ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনা করতে ভ্যাটিকান সিটিতে এই সম্মেলনে বিশ্ব নেতা, বিশিষ্ট ব্যক্তিত্ব ও চিন্তাবিদরা একত্রিত হবেন। জননিরাপত্তা নিশ্চিত না হওয়ায় এবছর নির্বাচন অনুষ্ঠিত হওয়া কঠিন। রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম। এদিকে রাজধানীতে জাতীয় নাগরিক পার্টি আয়োজিত মাসব্যাপী গণ ইফতার আয়োজনে যোগ দিয়ে তিনি জানান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে আরও কাজ করতে হবে। এছাড়া পুলিশকে আরও সক্রিয় হতে হবে উল্লেখ করে জনগণকে আইন হাতে তুলে না নেয়ারও আহ্বান জানান তিনি। এ সময় এনসিপি উত্তরের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, যাদের সাথে লড়াই করে নতুন বাংলাদেশ পেয়েছি তাদের সাথে রাজপথে ইফতার ভাগাভাগি করতে এই আয়োজন। আমাদের সমাজে যাতে সম্প্রীতি এবং শান্তি প্রতিষ্ঠা হয় সেজন্য আমরা কাজ করব। আমাদের সমাজে এখন আমরা নানা রকম অস্থিরতা দেখতে পাচ্ছি। আইন শৃঙ্খলার পরিস্থিতিরও উন্নয়ন ঘটেনি আমাদের আকাঙ্ক্ষা অনুযায়ী। তো আমাদের আহ্বান থাকবে এবং আমাদের প্রত্যাশা থাকবে আমরা সকলেই সহযোগিতা করব এবং পুলিশকে অবশ্যই সক্রিয় হতে হবে। পুলিশের কাজটা পুলিশকেই করতে দিতে হবে। আমরা নিজেরা কেউ আইন হাতে তুলে নেব না এবং শান্তি, সম্প্রীতি এবং সহনশীলতার চর্চাটা আমাদের প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে আসলে করতে হবে এবং
5ই আগস্টের গণ অভ্যুত্থান প্রকৃতপক্ষে ফ্যাসিবাদী হাসিনা সরকারের বিরুদ্ধে জনগণের দীর্ঘস্থায়ী ক্ষোভের বিস্ফোরণ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি ও অন্যান্য গণতন্ত্রপন্থী দলগুলো এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে নারী ও 118 শিশু সহ প্রায় 1400 জনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এর মধ্যে কমপক্ষে 523 জন বিএনপির কর্মী জীবন উৎসর্গ করেছে বলে জানান তিনি। রাজধানীর ওয়েস্ট হোটেলে কূটনীতিকদের সম্মানে ইফতার অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেন, বিএনপি গণতন্ত্র, জবাবদিহিতা, আইনের শাসন, সুশাসন, ন্যায় বিচার এবং মানবতা সমুন্নত রাখাতে প্রতিশ্রুতিবদ্ধ। জুলাই আগস্ট আন্দোলন হঠাৎ করে আবির্ভূত হয়নি, বরং এটি ছিল বাংলাদেশের গণতন্ত্রপ্রেমী জনগণের দীর্ঘস্থায়ী সংগ্রামের অংশ। এই বিদ্রোহ সমগ্র জাতির সামগ্রিক স্বাধীনতার প্রতিনিধিত্ব করে। এটি যৌথ বিজয় এবং বাংলাদেশী জনগণের অদম্য চেতনার প্রমাণ। অন্তর্বর্তী সরকারের মধ্যে কিছু কিছু উপদেষ্টা আছে যারা বিএনপির বিদ্বেষী বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। ঢাকা মহানগর উত্তর আয়োজিত মিরপুরে ইফতার বিতরণ কর্মসূচিতে এমন মন্তব্য করেন তিনি। অন্তর্বর্তী সরকারের মধ্যে স্বৈরাচারের চিহ্ন যেন দেখা না যায়, এই জন্য সরকারকে সতর্ক করে তিনি জনগণের গণতন্ত্র অধিকার ফিরিয়ে দিতে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানান। কিসের ভয়ে অন্তর্বর্তী সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করছে না, এমন প্রশ্ন তোলেন রিজভী। আর ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক দাবি করেন, স্বৈরাচারের পতন হলেও দেশ পরিপূর্ণভাবে স্বৈরাচার মুক্ত হয়নি। জনগণের পক্ষ থেকে দাবি যে কবে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, কিন্তু এই সরকার ওই ডেটটা দিতে নারাজ। বহুদিন বলার পর মাস বলেছেন ডিসেম্বর, কিন্তু সরকার তো তারিখও বলতে পারে যে অত তারিখ বা অত তারিখের মধ্যে। কেন বলেন? কিসের ভয়? সংস্কার করবেন, সংস্কার তো চলমান প্রক্রিয়া। আইনে পরিণত করবে কে? নির্বাচিত পার্লামেন্ট। নির্বাচিত সরকার না থাকলে দেশে আইন শৃঙ্খলার অবনতি হবে, বিনিয়োগ বাধাগ্রস্ত হবে, কর্মসংস্থান সৃষ্টি হবে না, এমন মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। নতুন রাজনৈতিক দল এনসিপি নেতাদের বক্তব্যের জবাবে বলেন, গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচার বিএনপিও চায়, তবে বিচারের সাথে আগামী নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে মনে করেন তিনি। বিএনপি আশা করে নির্বাচনের মাধ্যমেই রাজনৈতিক সংকটের সমাধান হবে। দুপুরে গুলশানে শুটিং ক্লাবে নারী দিবস উপলক্ষে আয়োজিত মেলার উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি। আমি মনে করি না বিচারের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক আছে। বিচার যারা অন্যায় করছে তাদের বিচার অবশ্যই হইতে হবে এবং বিচারের পথে চলবে। আর নির্বাচন, একটা দেশে গণতান্ত্রিক সরকার যদি না থাকে, সেই দেশে না আইন শৃঙ্খলার উন্নতি হবে, না বিনিয়োগ হবে, না কর্মসংস্থান হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে সিঙ্গাপুরে অর্থ পাচারের মামলা থেকে বেকসুর খালাস দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ রায় দেন। প্রধান আসামি খালাস পাওয়ার প্রেক্ষিতে তারেক রহমানও এ মামলা থেকে রেহাই পেয়েছেন বলে জানান আইনজীবী। শাকিবুর রহমানের রিপোর্ট। অর্থ পাচারের মামলায় 2013 সালের 17 নভেম্বর তারেক রহমানকে খালাস ও গিয়াসউদ্দিন আল মামুনকে 7 বছরের কারাদণ্ড দেয় বিচারিক আদালত। তারেক রহমানকে খালাসের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে দুদক। হাইকোর্ট তারেক রহমানের খালাসের রায় বাতিল করেন। বহাল থাকে ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের সাজা। লন্ডনে থাকায় এ রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাননি তারেক রহমান। আইনি লড়াই চালিয়ে যান গিয়াসউদ্দিন আল মামুন। বৃহস্পতিবার যার রায় দেন আপিল বিভাগ। ওই খালাসের এগেনস্টে দুদক আবার হাইকোর্ট ডিভিশনে আপিল করে। আপিল করলে পরে ওই গিয়াসউদ্দিন আল মামুন সাহেবের যে সাজা ওইটা বহাল রাখেন। আর তারেক রহমান সাহেবের একুইটারের এগেনস্টে খালাসের বিরুদ্ধে যে আপিল, ওই আপিল মঞ্জুর করে ওনাকেও 7 বছর দেওয়া হয়। নির্দোষ সাব্যস্তে গিয়াসউদ্দিন আল মামুন সাহেবকে এই মামলায় খালাস দিয়েছেন। প্রধান আসামি খালাস পাওয়ায় সহযোগী আসামি হিসেবে তারেক রহমানও খালাসের সুবিধা পেয়েছেন বলে জানান আইনজীবীরা। এই দুদক যে মামলাটা করেছে, এই মামলাটা দুদকের করার কোনো অথরিটি নাই, আইনগতভাবে এটা অচল। আইনগতভাবে এবং অচল। 2002 সালের একটা রিপিল্ড আইনে এই মামলাটা করা হয়েছিল এবং তারেক রহমান সাহেবের বিরুদ্ধে কোনো অভিযোগই নাই। ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা খরচ করলে যে মানি লন্ডারিং হবে, দ্যাট ইজ অ্যান আনহার্ড অফ প্রপোজিশন
in the legal arena. দুদকের আইনজীবী বলেন, এ মামলায় যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। প্রসিডিউরাল ল ফলো করা হয়নি, কমপ্লাই করা হয়নি, পদ্ধতিগত যে আইন প্রক্রিয়াটা সঠিক হয়নি, বিভিন্ন আইনের প্রসিডিউরাল যে লটা আছে এটা সঠিকভাবে ফলো হয়নি। এই গ্রাউন্ডে আজকে অনারেবল কোর্ট খালাস দিয়েছে। আর তারেক রহমানের বিরুদ্ধে মানি লন্ডারিং এর কিছু 2016 সালের 21 জুলাই বিচারিক আদালতে খালাসের রায় বাতিল করে তারেক রহমানকে 7 বছরের কারাদণ্ড দেন আদালত। সেই সঙ্গে 20 কোটি টাকা জরিমানা করা হয়। আপিল বিভাগের রায়ের মাধ্যমে এই মামলায় নির্দোষ প্রমাণ হলেন তারেক রহমান। সাকিবুর রহমান, RTV, ঢাকা। সমাজে বৈষম্য রেখে বৈষম্য মুক্তির ডাক দেওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। বলেন, আমাদের এখানকার লড়াই গণতন্ত্র প্রতিষ্ঠার। সন্ধ্যায় গোপীবাগে রামকৃষ্ণ মিশন মন্দিরে শ্রী রামকৃষ্ণদেবের 190তম জন্মতিথি ও স্বামী বিবেকানন্দের বাংলাদেশ আগমনের 125তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত 5 দিন ব্যাপী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রেজওয়ানা হাসান বলেন, যত মত তত পথ, এটাই গণতন্ত্রের স্পিরিট। সমাজে বৈষম্য জিয়ে রেখে তো আপনি ঐক্যের ডাকটা দিতে পারবেন না। আপনাকে সত্যিকার অর্থেই প্রত্যেকটা জায়গা থেকে বৈষম্য সরাতে হবে এবং তারপরেই আপনি ন্যায় বিচার আর ঐক্যের কথা বলতে পারবেন। আমাদের এখনকার লড়াইটা, সংগ্রামটা, যাত্রাটা হচ্ছে গণতন্ত্রের পথে যাত্রা। এই যত মত তত পথটা যতবার পড়েছি আমার ততবার মনে হয়েছে যে এটাই হচ্ছে গণতন্ত্রের আসল স্পিরিট। আবরার ফাহাদ আগ্রাসন বিরোধী সংগ্রামের চেইন বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সকালে কুষ্টিয়ায় শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম উদ্বোধনকালে তিনি এই মন্তব্য করেন। এ সময় আবরার ফাহাদের বাবা বরকতুল্লাহ ও মা রোকেয়া খাতুন উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকসুদ জাহিদি, যুগ্ম সচিব আমিনুল ইসলাম, পুলিশ সুপার মিজানুর রহমান। এর আগে কুমারখালীর কয়াগ্রামে আবরার ফাহাদের কবর জিয়ারত ও আবরার ফাহাদের নামে নির্মিত মসজিদের সংস্কার কাজের উদ্বোধন করা হয়। আবরার ফাহাদের যে হত্যাকাণ্ড, সে যে বিচারের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নের জন্য ইতিমধ্যে আমাদের প্রধান বিচারপতি সহ আমাদের বিচারালয়ের সাথে কথা বলবেন, যাতে করে এই বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা যায় এবং আমরা দ্রুত সময়ের মধ্যে যারা আবরার ফাহাদের হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদের শাস্তি নিশ্চিত করতে পারি। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এবছর 8 বিশিষ্ট জনকে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করেছে সরকার। তারা হলেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল MAG ওসমানী, বিজ্ঞানী অধ্যাপক জামাল নজরুল ইসলাম, ব্র্যাকেট প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ, লেখক ও বুদ্ধিজীবী বদরুদ্দিন ওমর, কবি আল মাহমুদ, কেন্দ্রীয় শহীদ মিনারের অন্যতম নকশাকার নভেরা আহমেদ, পপ সম্রাট আজম খান ও 2019 সালের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের নির্যাতনে নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ। এদের মধ্যে 7 জনই পাচ্ছেন মরণোত্তর স্বাধীনতা পদক। তবে অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানিয়ে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করবেন না বলে জানিয়েছেন বদরুদ্দিন ওমর। রাত এক বিবৃতিতে তিনি জানান, 1973 সাল থেকে তাকে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা থেকে পুরস্কার দেওয়া হলেও সেগুলোর কোনোটিই গ্রহণ করেননি তিনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের সাথে প্রতারণা ও হয়রানির অভিযোগে অর্ধশতাধিক দালালকে আটক করেছে যৌথ বাহিনী। দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে ঢাকা জেলার সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এ সময় হাসপাতাল চত্বর ও বিভিন্ন ওয়ার্ড থেকে নারী সদস্য সহ দালাল চক্রকে আটক করে যৌথ বাহিনী। আটককৃতদের পরিচয় ও সার্বিক তথ্য যাচাই বাছাইয়ের পর সর্বোচ্চ 3 মাস সহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও আর্থিক জরিমানা করা হয়। দালাল তো থাকবেই, দালাল অবশ্যই আছে, সব জায়গাতেই দালাল থাকে। কতগুলো মহিলা, কতগুলো ছেলে এটা বলতে পারি না কতগুলো, আমাদের প্রশাসন আছে, ওনারা বলতে পারে। মাঝে মাঝে আমাদের পুলিশ, র্যাব,
আমরা সেনাবাহিনীর সদস্যদের সমন্বয়ে আমরা এই অভিযান অব্যাহত রেখেছি। কিছু সংখ্যক মানুষ যারা এখানে বা এই আশেপাশে বসবাস করে তারা দেখা যায় যে এই হসপিটাল কেন্দ্রিক এই ব্যবসার সাথে যুক্ত। তো আমাদের পক্ষে অনেক সময় সম্ভব হয় না, সেই কারণে এই যৌথ বাহিনীর এই অভিযান মাঝে মাঝে আজকেও ওনারা এই অভিযান পরিচালনা করেছেন। এই বিশেষ কর্মচারী যারা আপনারা জানেন যে আমাদের পরিচ্ছন্নতা কর্মী হিসেবে আমরা আমাদের নিয়োগ দিয়ে থাকি, তাদের আইডি কার্ডও আমরা দিই, কিন্তু তাদের মধ্যেও কেউ কেউ এইসব কাজে জড়িত হয়ে যায়। কোথাও মব হলে সাথে সাথে তাদের আইনের আওতায় আনা হচ্ছে বলে জানান অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া আর কারো অধিকার নেই কোনো ধরনের অভিযান চালানোর। দুপুরে রাজধানীর তোপখানা রোডে ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি। বলেন, ট্যুরিস্ট পুলিশের সংখ্যা, যানবাহন ও তাদের থাকার ব্যবস্থা বাড়াতে কাজ করছে সরকার। ঈদে আইন শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছে সব বাহিনী। যেই জায়গাটি হচ্ছে আমরা কিন্তু সাথে সাথে তাদের আইনের আওতায় নিয়ে আসতেছি। এত উচ্ছৃঙ্খল হয়ে গেলে কিন্তু অনেক সময় সমস্যা হয়। কারো কোনো অধিকার নাই আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া কোনো অভিযান চালানো। আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আগামী 14 মার্চ থেকে আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট অনলাইনে বিক্রি শুরু হবে। টানা 7 দিন চলবে আগাম টিকিট বিক্রির কার্যক্রম। বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোহাম্মদ আফজাল হোসেন তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, এবারও সব আগাম টিকিট বিক্রি হবে অনলাইনে, কাউন্টারে কোনো আগাম টিকিট বিক্রি হবে না। তিনি আরও জানান, এবার ঈদ উপলক্ষে মোট 5 জোড়া ঈদ স্পেশাল ট্রেন চলবে। ঈদ যাত্রা শুরু হবে 24 মার্চ থেকে। ঈদ যাত্রায় এবার প্রতিদিন ঢাকা থেকে 35,315টি অগ্রিম টিকিট বিক্রি করা হবে। ঈদের সময় সদরঘাটে সিরিয়াস ভেঙে যাত্রী পরিবহন করলে লঞ্চের রুট পারমিট বাতিল করা হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। সচিবালয় ব্রিফিংয়ে তিনি জানান, 15 রমজান থেকে রাতে বন্ধ থাকবে বাল্কহেড ও স্পিড বোট চলাচল। যৌক্তিক ভাড়া ও নিরাপত্তা জোরদারের নির্দেশনাও দেন উপদেষ্টা। আশিকুল আলম জানাচ্ছেন এরই বিস্তারিত। সচিবালয়ে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে নৌপথে সুষ্ঠু, সুশৃঙ্খল ও নিরাপদ নৌ চলাচল এবং যাত্রীদের নিরাপদ ভ্রমণ ও নিরাপত্তা নিশ্চিতে করণীয় নির্ধারণ বিষয়ক সভা করেন নৌ উপদেষ্টা মোহাম্মদ শাখাওয়াত হোসেন। তিনি জানান, 0 পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত রাস্তাটি উন্মুক্ত রাখতে যত্রতত্র বাস দাঁড়িয়ে থাকা ও হকার বসা বন্ধ করা হবে। নির্ধারিত ভাড়ার উপরে কোনো ভাড়া নেবেন না। নির্ধারিত ভাড়া হবে, ওটা ওনারা আজকের থেকে বা কালকের থেকে টাঙিয়ে রাখবেন। অতিরিক্ত যাত্রী বহন করলে আমাদের ইন্সপেক্টর থাকবে। স্পিড বোট চলবে না, বাল্কহেড রাতে চলবে না, এবং একটা লঞ্চ আরেকটা লঞ্চের সাথে রেস করবে না। 15 রমজান থেকে এই যা যা বলা হয়েছে এগুলো কার্যকর শুরু হবে। লঞ্চের কোনো সিরিয়াল না মানা, ফিটনেসবিহীন লঞ্চ চলাচল ও অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য বন্ধে কঠোর হওয়ার কথা জানান নৌ উপদেষ্টা। সিরিয়াল ব্রেক করলে ওনারা, এখানে মালিক সমিতির আছেন লোকজন, ওনাদের সামনে বলা হয়েছে যে ওই লঞ্চের এগেনস্টে অ্যাকশন নেওয়া হবে, দরকার হলে তার লাইসেন্স সাসপেন্ড করব। প্রয়োজনে আত্মরক্ষার জন্য যা করতে হয় তাই করবে। আশা করি যারা এসব কুকর্ম করার চিন্তা ভাবনা করছেন, একটু চিন্তা ভাবনা করে করবেন। ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে রাতে পুলিশ ও নৌবাহিনীর টহল জোরদার এবং যাত্রী নামিয়ে বাস ফেরিতে উঠানোর নির্দেশনা দেন উপদেষ্টা। যাত্রী নামিয়ে ফেরিতে উঠাবে, তারপর যাত্রী ওপারে গিয়ে। আশিকুল আলম, RTV, ঢাকা। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের মতোই আসরের ব্যক্তিগত অর্জনে শ্রেষ্ঠত্বের মুকুট জেতার লড়াইটাও হবে ভারত ও নিউজিল্যান্ডের ক্রিকেটারদের মধ্যে। এখন পর্যন্ত সেরা 5 ব্যাটারের তালিকায় 2 ইংলিশ, 1 আফগান, 1 ভারতীয়র সঙ্গে আছেন 1 কিউ ব্যাটার। 226 রান নিয়ে সেরার তালিকায় 2 নম্বরে থাকা রাচিনকে টপকে যাওয়ার সুযোগ বিরাট কোহলির সামনে। 217 রান নিয়ে 4 নম্বরে আছেন এই ভারতীয়। বোলিংয়ে লড়াইটা কিউ পেসার ম্যাট হেনরির সঙ্গে হবে মোহাম্মদ সামির।
হেনরি 10 উইকেট নিয়ে শীর্ষে থাকলেও 8 উইকেট নিয়ে তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন ভারতীয় পেসার মোহাম্মদ সামি। এছাড়া 7 উইকেট নিয়ে আরেক ভারতীয় স্পিনার বরুণ চক্রবর্তী আছেন 3 নম্বরে। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।